নমস্কার, নর্থ ইস্ট খাস খবরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা। নজর রাখবো বিস্তারিত কিছু খবরে। বিলোনিয়ায় সাংবাদিক আক্রান্তের ঘটনার 10 দিন কেটে গেছে, তাও অভিযুক্তরা এখনো অধরা। ঘটনার দিন আহত সাংবাদিক অশোক দাশগুপ্ত অভিযুক্তদের নাম জানিয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করেছিলেন, কিন্তু সাংবাদিক আক্রান্তের ঘটনার 10 দিন কেটে গেলেও পুলিশ এখনো মূল অভিযুক্ত দুই ভাই রঞ্জন নন্দী এবং সঞ্জয় নন্দীকে আটক করতে পারেনি। বিলোনিয়া পুলিশের এই ধরনের ভূমিকায় সর্বোচ্চ নিন্দার ঝড় উঠছে। ঘটনা গত 27 জানুয়ারি আনুমানিক 4:30 নাগাদ বিলোনিয়ার সাতমুড়া এলাকায় নিজ বাড়ি থেকে সাংবাদিক অশোক দাশগুপ্ত সংবাদ সংগ্রহ করতে বের হবার পর আসাম রাইফেল বাহিনীর দুই জওয়ান সাংবাদিক অশোক দাশগুপ্তের পথ আটকায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। ছিনিয়ে নেওয়া হয় গলার হার এবং ক্যামেরা। সাংবাদিক অশোকের নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। ছুটে এসে জনগণ অশোককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় তাকে। আহত সাংবাদিকের শরীর অবস্থা অবনতি হওয়ায় হাপানিয়া টিএমসিতে রেফার করা হয় এবং আহত সাংবাদিকের পক্ষ থেকে বিলোনিয়া থানায় লিখিত অভিযোগ করার পর 10 দিন কেটে গেছে, কিন্তু অধরা এখন অভিযুক্তরা। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা আঞ্চলিক দল নির্বাচনে লড়াই করবে। এডিসি নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একসাথে হয় ভোটে লড়ার জন্য দরজা খোলা রেখেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা আঞ্চলিক দলের সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। শুক্রবার আগরতলার মহারাজার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আঞ্চলিক দলের সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, এডিসি নির্বাচনে একত্রভাবে নির্বাচনে লড়াই করলে পরে আঞ্চলিক দলের ক্ষেত্রে যেরকম ভালো হবে তৎসঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থা বেশি ভালো হবে না। এডিসি নির্বাচনে যদি আলাদাভাবে লড়াই করে তাহলে বিরোধী দলগুলোকে নির্বাচনে জেতার সুযোগ করে দেওয়া একরকম মন্তব্য করলেন ত্রিপুরা আঞ্চলিক দলের সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেছেন, নির্বাচন যতই এগিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠছে, তাই রাজ্য সরকার সেই বিষয়ে নজর দেওয়া দরকার বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। मुझे लगता है कि हर पॉलिटिकल पार्टी उनका इमोशनली फ़ायदा उठा रहा है। मुझे लगता है कि ये फ़ायदा हम ना उठाकर अगर लीगली फाइट करें तो ज़्यादा अच्छा होगा, ये मैं कहना चाहता हूँ। एडीसी 1984 से नॉमिनेशनली बना है, कुछ तो हुआ नहीं है। इसके लिए वी डोंट वांट एडीसी एनीमोर, वी वांट त्रिपुरा लैंड, ग्रेटर त्रिपुरा लैंड। एडीसी इटसेल्फ इज इररिलेवेंट, कुछ नहीं मिल रहा एडीसी से। 37 ईयर्स हो गए एडीसी को मिलकर, कुछ नहीं हुआ है। वही मोर पावर टू एडीसी, मोर व्हाट इज मोर पावर। हम लोग बोलते हैं कि मुझे खाना और चाहिए, खाना और चाहिए, खाना काफ़ी नहीं हो रहा है क्योंकि कुछ तो प्रॉब्लम है, या फिर प्लेट छोटा है या फिर खाना टाइम में नहीं आ रहा, कुछ तो प्रॉब्लम है। और मैंने इसके लिए कहा है कि अब मैं थक गया हूँ डिमांडिंग मोर पावर टू एडीसी। वी वांट अ डायरेक्ट ग्रेटर त्रिपुरा। टीएसएफ का प्रेसिडेंट है, उन्होंने आज एक्स प्रेसिडेंट आउटगोइंग प्रेसिडेंट जो आई थिंक 4 महीने पहले उन्होंने टीएसएफ से वो किया है, उन्होंने ऑफिशियली आज त्रिपुरा ज्वाइन कर दिया। बट आई डोंट थिंक दैट एनी नेशनल पार्टी will work as strongly for EDC as a region. In fact, I think it's a tragedy that in Tripura, not only amongst the indigenous tribals, but amongst everyone, when some leader comes from Delhi, we all land from Motha ka ek internal organization meet हुआ और उस मीटिंग में डिसाइड किया गया कि आने वाले एडीसी इलेक्शन में त्रिपुरा अब ग्राउंड में आकर इलेक्शन में शामिल होगा। हमने सब रीजनल पार्टीज़ को, जो रीजनल पार्टीज़ हैं उन सबको हमने बोला है कि आप अगले 4-5 दिन में या एक हफ्ते के अंदर अपना पोजीशन हमको बता दें, क्योंकि हमको सिंगल प्लेटफॉर्म में एडीसी में लड़ने से हम लोग का फ़ायदा होगा। अगर अलग अलग लड़के हम इलेक्शन लड़े तो सबका नुकसान होगा। वी हैव अपील टू ऑल द रीजनल ऑर्गेनाइजेशंस, पॉलिटिकल पार्टीज, ईदर टू कम एंड मर्ज विद त्रिपुरा और एटलीस्ट कम टुगेदर इन अ सिंगल प्लेटफॉर्म सो दैट। थैंक यू फ्रेंड्स। शॉर्ट नोटिस में आप लोग को बुलाया, कोई लोग शायद जानते थे कि प्रोग्राम आज होगा, कोई लोग को शॉर्ट नोटिस में बुलाया गया। अगर आप लोग को कष्ट हुआ तो आई सिंसियरली अपोलोजाइज। आज का प्रेस मीट है कि मीडिया को ब्रीफ करें।
আসছি পরবর্তী খবরে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ত্রিপুরার ট্রাক অপারেটরস এবং অ্যাসোসিয়েশন মোটর স্ট্যান্ড আগরতলার ব্যবস্থাপনায় রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আর্সেনিক অ্যালবাম 30 হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠান আগামী মার্চ মাসে পুনরায় করা হবে। শ্রমিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আর্সেনিক অ্যালবাম ডিস্ট্রিবিউশন কমিটির চেয়ারম্যান ডাক্তার সূর্য সেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ চন্দ্র সেন সহ অন্যান্যরা। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। ত্রিপুরা ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আর্সেনিক অ্যালবাম 30 ডিস্ট্রিবিউশন কমিটির ব্যবস্থাপনায় মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক অ্যালবাম জনসাধারণ এবং অত্র এলাকার শ্রমিক ভাই বোনদের মধ্যে বিতরণ করছি। এই কর্মসূচি 1 মাস পর আগামী মার্চ মাসের 6 তারিখ আমরা আবার এখানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যেক শ্রমিক ভাই বোনদের এই অনুষ্ঠানে এই ওষুধ গ্রহণ করে মানব শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাদের পরিবার এবং পরিজনদের রক্ষা করতে আমরা আবেদন জানাচ্ছি। নতুন করে আগরতলার জিবিপি হাসপাতালে লেবার রুম এবং নতুন অপারেশন থিয়েটারের উদ্বোধন করলেন জিবিপি হাসপাতালের প্রবীণ সেবিকারা। আগরতলার পুরনো ব্ল্যাঙ্কের জায়গায় এই নবনির্মিত ভবনটির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসক এবং নার্সরা। এই নবনির্মিত লেবার রুম এবং অপারেশন থিয়েটার একসঙ্গে থাকার ফলে চিকিৎসক থেকে শুরু করে নার্সরাও অতি সহজে কাজ করতে পারবেন। NHM এর ফান্ড থেকে এই ভবনটি করা হয় বলে জানিয়েছেন। শুক্রবার আগরতলা জিবি হাসপাতালে নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটনের পর প্রবীণ নার্সরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিগত অনেক বছর ধরে পুরনো লেবার রুমে কাজ করতে গিয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো, কিন্তু বর্তমানে এই নতুন লেবার রুম এবং ওটি খোলায় চিকিৎসক থেকে শুরু করে নার্সরাও ভালোভাবে কাজ করতে পারবেন। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। এমন একটা শুভ মুহূর্তে এই একটা শুভ কাজ সম্পন্ন করতে পেরেছি, আমি খুবই আনন্দিত। এবং আমরা যে নিউ লেবার রুম কথাটাও আমার খুব ভালো লাগছে শুনতে। আর নিউ লেবার রুম অ্যান্ড ইমার্জেন্সি ওটি দুইটা কথা একসঙ্গে জুড়ে গেছে এবং আমরা দুইজনে একসঙ্গে, এমন অভূতপূর্ব ঘটনা আমি আর কোনো সময় আমার এক্সপিরিয়েন্স নেই। আমি এতে খুবই আনন্দিত, গর্বিত। আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার নাম নিশা পাল। কি সুযোগ সুবিধা রয়েছে এটার মধ্যে? এখানে আমরা ওইখানটা যে সুযোগ সুবিধার অভাব ছিল, জায়গার অভাব ছিল। রাজ্যের ঐতিহ্য এবং পরম্পরার প্রতীক রিসা জোলাইবাড়ির এক শিশুকে আজ রিসা পরিয়ে দেওয়া হয়েছে। শিশুরাই রাজ্যের ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আগামী দিনে ঐতিহ্য এবং পরম্পরার ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের কর্তব্য। আমার বিশ্বাস ত্রিপুরার পরবর্তী প্রজন্ম রাজ্যের মহান ঐতিহ্যকে ধরে রাখবে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জোলাইবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দ্বার উদ্ঘাটন করতে গিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের সাধারণ জনগণ যাতে স্বাস্থ্যক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য রাজ্যের বর্তমান সরকার স্বাস্থ্যের দিক দিয়ে দপ্তরকে সাজিয়ে তুলছে এবং নতুন নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলছে। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আজ জোলাইবাড়িতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ বেলা 12:30 নাগাদ শান্তিবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ির দেবদারু এলাকায় দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন তিনি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করে তিনি চলে যান কোয়াইংফাং এডিসি ভিলেজের নারদপাড়ায়। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী নারদপাড়া জলাশয় পরিদর্শন করেন এবং জলাশয় পরিদর্শন শেষে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করেন তিনি। আজকের এই উদ্বোধন, জলাশয় পরিদর্শন এবং
জনসমাবেশে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, সাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, দক্ষিণ জেলার জেলা সভাপতি কাকুলি দাস দত্ত, দক্ষিণ জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নব, দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। 32 মাসে 394 কোটি টাকার কাজ এখানে প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে পার্সোনাল বেনিফিটও আছে আর সার্বজনীন কাজও আছে। যদি সার্বজনীন কাজের মধ্যে তুলে ধরি তো সবচেয়ে বড় কাজ কোনটা? জুলাইবাড়ি টু বিলোনিয়া ন্যাশনাল হাইওয়ে NHIDCL এর মাধ্যমে রোড তৈরি করা। শঙ্কর বাবু রোডের কথা বলছিলেন। শঙ্কর বাবু, জুলাইবাড়ি টু বিলোনিয়া রোড টোটাল লাগত 202 কোটি টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। তার মধ্যে 61 কোটি টাকা এই জুলাইবাড়ি আর বিলিরিয়া অঞ্চলের মানুষ পেয়েছে। কেন? জমিন অধিগ্রহণ করার কারণে 61 কোটি টাকা সিধা জুলাইবাড়ি এবং বিলোনিয়ার সাধারণ মানুষের অ্যাকাউন্টে গেছে 61 কোটি টাকা। ত্রিপুরার গর্ব হজগিরি নৃত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব সদ্য পদ্মশ্রী সম্মানে সম্মানিত শ্রী সত্যরাম রিয়াংজির সঙ্গে সাক্ষাৎ করলেন ওনার বাড়িতেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এই কিংবদন্তিকে শুভেচ্ছা জানানো হয়েছে। হজগিরি নৃত্য ত্রিপুরার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। সারা বিশ্বের সামনে সেই ঐতিহ্য স্বীকৃতি পেল এই পদ্মশ্রী সম্মানের মাধ্যমে। মুখ্যমন্ত্রী অত্যন্ত গর্বিত যে গত 2.5 বছরে 3টি পদ্মশ্রী সম্মান ত্রিপুরায় এসেছে। তাৎপর্যপূর্ণ হলো 3টি সম্মানই সংস্কৃতিতে। এর আগে মাননীয় থাঙ্গা ডারলংজি এবং স্বর্গীয় বিনিচন্দ্র জামাতিয়াজি পদ্মশ্রী পেয়েছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উত্তর পূর্বের ছোট রাজ্যটির প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দেখেন। থাঙ্গা ডার্লিংজি দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি যিনি রসম বাজান, তাকে খুঁজে বের করা অনেক বড় ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীজি তা করেছেন। এই ছোট্ট রাজ্যকে ভারতবর্ষের সব রাজ্য যাতে ত্রিপুরাকে চিনতে পারে তার জন্য সব দিক দিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছেন। ত্রিপুরা রাজ্য যেমন সংস্কৃতিতে এগিয়ে রয়েছে এবং সেই রকমই আর্থিক দিক দিয়েও সমৃদ্ধ করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। যে বের করা তাতে পুরো দুনিয়ার সামনে ত্রিপুরার যে রিচ সংস্কৃতি তার পরিচয় পুরো দুনিয়ার সামনে পৌঁছে গেছে। যে ত্রিপুরা কোনো সাধারণ রাজ্য নয়। আর আমরা যেমন সংস্কৃতিতে স্বয়ংসম্পূর্ণ আছি তেমনিতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতেও আজকে আমরা নতুন সরকার আসার পরে কাজ শুরু করেছি। আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে বিকাশমুখী সরকার রয়েছে সেই সরকার ত্রিপুরার সংস্কৃতি আর সমৃদ্ধি দুইটাই করতে সক্ষম হবেন
সংস্কৃতিতে আমরা এখন একসময় ডিভাইডেশন, এখান এই গ্রুপ ওই গ্রুপ, কিন্তু আজকে সেটা অনেকটাই মুক্ত হয়েছে। অনেকটা আমি চেষ্টা করি যে ভাই এটা এর মধ্যে সংস্কৃতির মধ্যে গ্রুপিজম না করা, সেটা বিধায়ক সুরজিৎ দত্ত অযোধ্যা রাম মন্দির নির্মাণ ক্ষেত্রে ১,১১,১১১ টাকা তুলে দিয়েছেন বজরং দলের প্রতিনিধিদের হাতে। রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বজরং দল দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা অর্থরাশি সংগ্রহ করছেন। বিগত বহু বছর ধরে চলে আসা যে আইনে গ্যারাকল ছিল মাননীয়, সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকারের আমলে গিয়ে শেষ হয়। রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে বজরং দল সহ ভারতীয় হিন্দু পরিষদ ও অন্যান্য সংগঠনগুলোর অর্থরাশি সংগ্রহ করে কিভাবে সাহায্য করা যায় সেই দিক দিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনগুলো। আর তার সঙ্গে সঙ্গে জনগণের কাছে বার্তা দিয়ে চলছেন যে যা সাধ্যমতো রাম মন্দির নির্মাণে অর্থরাশি প্রদান করার জন্য। শনিবার আগরতলার ৭ রামনগর বিধানসভার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত বজরং দলের হাতে রাম মন্দির নির্মাণের জন্য চেক তুলে দেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আপনার মূলত কর্মসূচিটা কি ছিল? ছিল বিশ্ব হিন্দু পরিষদ আর RSS এর তারা এসলো। এর মধ্যে যে বিশ্ব হিন্দু পরিষদের এই নর্থ ইস্টার্ন জোনের সবচেয়ে বড় লিডার যে পূর্ণচন্দ্র মণ্ডল, উনি এসে গ্রহণ করলো আমার দানটা ১,১১,১১৩ টাকা, 11 টাকা। এটা রাম মন্দিরের জন্য দিলাম, সবাই দেয়, আমিও দিলাম। রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনার শুধু মন্দির নির্মাণের বিষয় নয়, ভারতবর্ষের হিন্দুদের স্বাভিমানের বিষয়, অস্মিতার বিষয়। যুগ পরিবর্তনের এই সন্ধিক্ষণে উনি এত বড় একটি দান রাম মন্দিরের জন্য করলেন। ভগবান রামচন্দ্র যিনি সকলের বাড়ি তৈরি করেছেন, পরিবার তৈরি করেছেন, সেই ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি করার জন্য ওনার দান সাগ্রহে গৃহীত হলো। জয় শ্রীরাম। আসি পরবর্তী খবরে। বটতল জহর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘ 60 থেকে 70 বছর ধরে এই জায়গায় বাঁশের ব্যবসা করে আসছিলেন 8 জন ব্যবসায়ী। পুর নিগম থেকে এই ব্যবসার জন্য লাইসেন্সও দেওয়া হয়েছিল, কিন্তু এই বছরের জানুয়ারি মাসে বাজার থেকে তাদেরকে সরে যাওয়ার নোটিশ দেওয়া হয়। এই নোটিশ নিয়ে তাদের আপত্তি ছিল, তাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করতে গেলে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু সেটাও করা হয়নি পুর নিগমের পক্ষ থেকে। এই নিয়ে তারা স্থানীয় বিধায়কের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিধায়ক পুর নিগম কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও বিধায়কের কথা খারিজ করে দিয়েছেন বলেও জানা গিয়েছে। পরবর্তী সময়ে 2রা ফেব্রুয়ারি নিগমের পক্ষ থেকে 5 তারিখের মধ্যে জায়গা খালি না করলে পরদিনই উচ্ছেদ অভিযানে নামবে পুনর্নিয়োগ বলে জানিয়ে দিয়েছিল। তাই এই নোটিশের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করলেন 8 জন বাঁশ ব্যবসায়ী। উচ্চ আদালত প্রাথমিক শুনানির পর নোটিশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। তাছাড়াও 7ই ফেব্রুয়ারি মামলার শুনানি হয় বলে জানা গিয়েছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। অদ্ভুত অরাজক অবস্থা চলছে বটতলায় জহর ব্রিজ সংলগ্ন বাস বাজার। এই বাস বাজার এখানে আছে প্রায় 60-70 বছর ধরে, এবং এখানে যারা বাস বিক্রির ব্যবসা করেন মূলত 8 জন, তারা পৌর কর্তৃপক্ষ লাইসেন্সের ভিত্তিতে তারা বংশানুক্রমিক ব্যবসা করছেন। কাউর পিতামহ, কাউর পিতা ব্যবসা করছেন, তারপর পরবর্তী প্রজন্ম ব্যবসায় ঢুকেছেন। তারা এই বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করে, এবং তারা ভেন্ডার, স্ট্রিট ভেন্ডার যাকে আমরা বলি হকার। হঠাৎ করে পৌর নিগম কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ ধরিয়ে দিয়েছে যে তাদের এখান থেকে ব্যবসাপত্র গুটিয়ে চলে যেতে হবে। আসি পরবর্তী খবরে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে শনিবার আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে চাক্কা জ্যামের কর্মসূচি পালন করা হলো রাজ্যেও। শনিবার সারা দেশের সঙ্গে রাজ্যে এবং AIKMSS পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়। চাক্কা জ্যামের কর্মসূচি দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত করা হয়েছে। দেশের সমস্ত রাজ্যের এই কর্মসূচি পালন করা হবে। AIKMS এর পক্ষ থেকে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়েছে, এবং তারা এই আহ্বানই রেখেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য AIKMS এর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান রাখা হয়েছে। চাক্কা জ্যামের কর্মসূচির আওতায় বাইরে রয়েছে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, দুধের গাড়ি, বিদ্যুতের গাড়ি সহ জরুরি পরিষেবা। আগরতলা উজ্জয়ন্ত প্যালেস সংলগ্ন রাস্তায় চাক্কা জ্যামের কর্মসূচি সম্পর্কে AIKMS এর সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে একথাই জানিয়েছেন। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। কৃষকরা সারা ভারতবর্ষের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে যে কৃষি বিরোধী আইনের প্রতিবাদে যে আন্দোলন করছে, এই আন্দোলনে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে। কৃষকরা যাতে
উঠে যায়, কৃষকরা যাতে আন্দোলন করতে না পারে তার জন্য, আন্দোলন ভাঙার জন্য কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে কৃষকদেরকে, ঐক্যবদ্ধ কৃষকদেরকে ভাঙার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা এআইকেএসটিসি, যে কৃষকদের গণমঞ্চ তৈরি হয়েছে, এই এআইকেএসটিসির পক্ষ থেকে আজকে সারা ভারতবর্ষে চাক্কা জামের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই চাক্কা জামের কর্মসূচিকে সামনে রেখে আমরা আগরতলায় এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। ঘোষিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে এই সূচি। একই দিনে রাজ্য সরকারের এক বিবৃতিতে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ডের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে নবম এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার দিনক্ষণ। পর্ষদ সূচি অনুযায়ী 2021 সালে পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 11ই মে এবং শেষ হবে 11ই জুন। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 19শে মে, শেষ হবে 4ই জুন। মাধ্যমিক মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হবে 19শে মে, শেষ হবে 9ই জুন। উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা এবং থিওলজি পরীক্ষা শুরু হবে 18ই মে, শেষ হবে 7ই জুন এবং থিওলজি পরীক্ষা শেষ হবে 5ই জুন। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সে সময়সূচি আমি ঘোষণা করতে যাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 18 মে ইংরেজি দিয়ে, শেষ হবে 21শে জুন জিওগ্রাফি দিয়ে। আর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 19শে মে, সেটাও ইংরেজি দিয়ে, আর শেষ হবে 4 জুন। এছাড়া উচ্চ মাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি একই ডেট, অর্থাৎ 18 তারিখে শুরু হচ্ছে। আর মাধ্যমিকের সমতুল মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা আলিম ওল্ড সিলেবাসের পরীক্ষা একই তারিখে 19 তারিখ শুরু হচ্ছে। এগুলা শেষ হবে 9 জুন। আসি পরের খবরে। বটতলা ব্রিজ এলাকায় আবর্জনার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুপুরে কে বা কারা আবর্জনার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে? মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। যেহেতু এই সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে, সেই কারণে সচেতন নাগরিকরা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবগত করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে গিয়েছেন। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। তবে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে TNGCL এর গ্যাস লাইন আছে বলে বটতলার ক্ষুদ্র ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে। যদি সেই অগ্নিসংযোগ TNGCL এর গ্যাস লাইনে ছড়িয়ে পড়ে তাহলে তা ভয়ঙ্কর রূপ নেবে। তাই তারা বিষয়টি নিয়ে এলাকার সবাইকে সতর্ক করছে। আমরা একটা কল পাইছি যে বটতলা ব্রিজের নিচে আগুন লাগছে, তো আয়া দেখলাম যে আবর্জনার মধ্যে আগুন। আমরা কাজ আরম্ভ করছি, প্রায় শেষ পর্যায়ে, যেমন কোনো ক্ষয়ক্ষতি নাই, কিছু নাই। কিসের তেল লাগতেছে? এটা যেহেতু আবর্জনা হয়তো কেউ বিড়ি সিগারেট খেয়ে মনে বলাইছে, এটা তুই লাগবো, নাহলে অন্য কোনো কারণ নেই। আর কোনো কারেন্টের টিলারও নাই যে পার্কিং করে পড়ছে। নিজেদের চাকরি স্থায়ী সমাধানের জন্য 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে গণ অবস্থানে বসেছিল। এই আন্দোলন চলাকালীন 52 দিনের মাথায় প্রশাসনের পক্ষ থেকে নির্মমভাবে তাদেরকে গণ অবস্থান স্থল থেকে সরানো হয়েছিল। এই অভিযোগ নিয়ে 10,323 শিক্ষক শিক্ষিকারা মানবাধিকার কমিশনের নিকট দ্বারস্থ হয়েছেন। তাছাড়া যেভাবে পুলিশ কর্মীরা দ্বারা মহিলা শিক্ষিকাদের উপর হামলা করেছে সেই বিষয়ে নিন্দা জানিয়ে অভিযোগ জানানো হয়েছিল মানবাধিকার কমিশনের কাছে। 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রশাসনের দ্বারস্থ হলেও সেখান থেকে কোনো প্রকার আশ্বাস না পেয়ে আজ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষক জানিয়েছেন যদি উচ্চ আদালত থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ছাড়পত্র পেয়ে যান তাহলে সরকার যতদিন অবধি তাদের চাকরির স্থায়ী সমাধান করবেন না ততদিন অবধি তাদের আন্দোলন চলবে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। 6th day of February, team of JMC leaders have visited Human Rights Commission of Tripura. You all know that on 27th of January, this 10-3-2-3 teachers has been brutally attacked and thrashed by all police personnel. And on that day, by 5:30, 144 was imposed, and immediately all the belongings of these 10,323 teachers were seized. And even the donation box and 2 pandals were dismantled, and so many bags and all their belongings were taken away by the police personnel.
So that is the reason that we have given a petition in Tripura Tripura Human Rights Commission so that we can get the details of all our belongings as per the rights. And one more thing why we have visited Human Rights Commission is that the male police have trust the female teachers on that very day, and so many were also hospitalized. কিছুক্ষণ আগে আমরা হিউম্যান রাইটস কমিশনের কাছে গিয়েছিলাম, বিজয়বাবু বলেছেন আপনাদেরকে, আমরা ওইখানেও কমপ্লেন করেছিলাম এই কারণে যে আমরা 51তম দিন শেষ করে 52তম দিনে যখন আমাদের গণধর্ণা চলছিল তখন সূর্য ওঠার আগেই হঠাৎ করে পুলিশ প্রশাসন থেকে 144 জারি করে কিছু সময় না দিয়েই আমাদের শিক্ষক শিক্ষিকা যারাই ছিলেন ধর্ণা মঞ্চে তাদেরকে যেভাবে অ্যারেস্ট করা হলো, মারপিট করা হলো, এবং আমাদের যে দান বক্সগুলি ছিল সেগুলি নিয়ে গেল পুলিশ, এবং তাদের কিছু পার্সোনাল ব্যাগগুলি ছিল এবং এখানে তাদের পার্সোনাল কিছু জিনিসপত্র ছিল সেগুলিও সিজ করে পুলিশ নিয়ে যায়। সেগুলি কোনো হিসাব বা সংখ্যায় কত কারোর কাছে দিয়ে যায়নি পুলিশ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কমপ্লেন করেছি হিউম্যান রাইটস কমিশনের কাছে, এবং পুরুষ পুলিশ যেভাবে মহিলা শিক্ষিকাদের উপর আক্রমণ করেছে তারও আমরা কমপ্লেন করেছি 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে ত্রিপুরা হাইকোর্টের সামনেই আছি। জাস্ট হাইকোর্টে আসার আগেই আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে গিয়েছিলাম। 27 তারিখ যে পুলিশি বর্বরতা আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর গণধর্ণা মঞ্চে হয়েছিল তারই প্রতিবাদে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে গিয়েছিলাম এবং কমপ্লেন দিয়ে এসেছি লিখিত আকারে, তার সঙ্গে একটা সিডিও দিয়েছি এবং কিছু পেপার কাটিংও আমরা দিয়েছি। এবং এই মুহূর্তে আমরা হাইকোর্টে এসেছি। আমাদের আজকে একটা কেস পুট আপ হওয়ার কথা, সেটা হলো আমরা যে গণধর্ণা মঞ্চের পারমিশন চেয়েছিলাম রাজ্যের প্রশাসনের কাছে 3 তারিখ থেকে, কিন্তু সেটা রাজ্য প্রশাসন ডিনাই করেছে, দেবেন না বলেছে কিছু সমস্যার কারণে। সেই বিষয়টাকে নিয়েই আমরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি আজকে। আমাদের অ্যাডভোকেটরা আজকে এই পিটিশনটা দাখিল করবেন ত্রিপুরা হাইকোর্টে, এবং আমরা চাইছি যে ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে যদি আমরা পারমিশনটা পেয়ে যাই তাহলে আমাদের আইনগত দিক দিয়ে আর কোনো সমস্যা থাকবে না। জঙ্গলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো 48 বছরের এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম ভীমরায় দেববর্মা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বৈরাগীপাড়া এলাকায়। এবং ঘটনার বিবরণে জানা গিয়েছে ভীমরায় দেববর্মা প্রায় সময় অসুস্থ থাকতেন, প্রায় তিনি মরে যাবেন বলেই নিজ আত্মীয় স্বজনদের জানিয়ে দিয়েছিলেন। শনিবার কাক ভোরে ভীমরায় দেববর্মা ঘর থেকে বের হন এবং বাড়ির লোকজনদের বলে যান সে রাবার বাগানে যাবে। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজনেরা খোঁজ নিতে থাকে তার। পরে সকাল আনুমানিক 11টা নাগাদ বৈরাগীপাড়ার জঙ্গলের কাছে ভীমরায় দেববর্মার ঝুলন্ত নিথর দেহ দেখতে পাওয়া গিয়েছে। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন তেলিয়ামুড়া থানার ঘটনাস্থলে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। মাছ ধইরা বুদই লগের লোক ছাড়াইও না এরকম করে আর কি। আজ গই রবার বাগান আইছিল, মানে রবার কষ্ট তো আর কি। এরপরে বাড়ি গেছে না ধীর হইছে, ওই পরিবার তারা পরিবার আর মায়া দুজন আয়া দেখি আছে। কবে বাগান আইছিল? সকালে পুরা আজকে সকালে মারা কি আজকে গেছে না? কটার দিকে? কটা দিকে তো কইতাম না, মানে আয়া দেখা 8টার দিকে আছে। আসি পরবর্তী খবরে। বটতলা জহর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অটো সার্ভিস দিয়ে আসছেন অটো শ্রমিকরা, কিন্তু গত 2রা ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এই জায়গা খালি করে দেওয়ার জন্য, কেননা সরকার এই জায়গার উন্নয়ন প্রকল্পে হাত দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এই জায়গাগুলি খালি করে দেওয়ার পিছনে অটো শ্রমিকরা নারাজ। তাদের দাবি সরকার যেটা বলছে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের ভিতরে যাওয়ার জন্য, সেখানে গেলে এরা প্যাসেঞ্জার না পেয়ে অনাহারে মারা যাবেন। তাছাড়া লকডাউনের জন্য এমনিতেই হাবুডুবু কাটছেন শ্রমিক অংশের মানুষ, তাই এরা আজ ব্রিজ সংলগ্ন এলাকায় নোটিশের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পড়েছেন। তাদের দাবি এই জায়গায় তাদের জন্য কিংবা শ্রমিক অংশের মানুষদের মঙ্গলার্থে এখানে একটি স্ট্যান্ড তৈরি করে দেওয়া হবে, এবং যদি সেটা না দেওয়া হয় তাহলে বিকল্প ব্যবস্থা হিসেবে বটতলা টিআরটিসিতে অটো স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এরা আরো জানিয়েছেন সরকার এবং শাসক দলের কর্মী হিসেবে এরা সরকারের বিরোধিতা করছেন না। সরকার উন্নয়ন করতে চাইছে, সেটা আমরাও চাই, কিন্তু শ্রমিক অংশের মানুষদের ভাত মারার পরিকল্পনায় তারা সামিল হতে পারবেন না। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। আমরা এই জায়গাতে একজনের কাউন্টার এখানে ন্যূনতম 1,500 লোক আছে শ্রমিক, তারা এই জায়গাতে বাঁচতেছে, নাহলে 1,500 লোকের যদি এখান থেকে ভিতরে যা
1,500 লোকের লোক কত লোক যুক্ত আছে, ভিতরে গেলে সব না খায়। দরকার হয় আমরা জায়গার থেকে গভর্নমেন্ট থেকে একটা যদি পাওয়া যায় পার্কিং দিবেন সিস্টেম করুক, এত আমরা রাজি আছি, তাতেও আমরা কোনো ইয়ে নেই। কবে তুলে দিব কইছে, কবে লাস্ট আজকে ডিএম এজিরা কইছে এখান থেকে উড়াও নাইলে আমরা কিছু করে জানিতে আছি ভাঙচুর করুন, হ্যাঁ দরকার পিঠটা উড়ানো। ডিএম যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি এসব ধরনের কথা কয় তাহলে সাধারণ মানুষ আমরা কী করবো? এখানে কিছুদিন আগে লকডাউনের অবস্থায় আর্থিক অবস্থা খুবই খারাপ হয়েছে, দুর্বল হয়েছে আমরা শ্রমিকরা। তার মধ্যে হঠাৎ করে সেদিনকে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে নাকি এই জায়গাটা নাকি একটা ডেভেলপমেন্ট হইব। ডেভেলপমেন্টের বিরোধিতা আমরা করি না, যেহেতু সরকার আমরা পার্টির লোক, পার্টির কার্যকর্তা, আমরা সরকারের কোনো দিন বিরোধিতা করছি না, করতাম না। সরকারের উন্নয়ন করতেছে, এটা আমরা বাস্তব, এটা আমরা চাই। কিন্তু শ্রমিকের পেটা খাওয়ান দিয়েছিল, কিন্তু শ্রমিকের যে আর্থিক অবস্থা দুর্বল হয়েছে তার থেকে আমরা অনেকটাই আমরা মানে ভেঙে পড়িয়েছি। তাহলে বুঝেছি আমরা এই জায়গাটা যদি পার্কিংয়ের ব্যবস্থা করে দেন তাহলে আমরা পার্কিং দিয়ে সেটা এই জায়গাটা ইউজ করুন। কিন্তু নাগরদোলা যদি আমরা শিফট করে নাগরদোলা কোনো লোকাল প্যাসেঞ্জার কেউ যেত না, অন্তত অটুল লেগে। আর শর্ট পারমিট যত আছে সবকে বটতলা থেকে গেছে সার্ভিস দিয়ে আছে, ওই গাড়ি লেগেছে আমরা প্যাসেঞ্জার কিছু পাইতাম না। আমরা অনেক ড্রাইভার 99% ড্রাইভার আপনার বন্ধন লোয়া আছে, উজ্জীবন আছে, আশীর্বাদ আছে, অনেকটাই তারা এই দিয়ে মানে পারতই না দিত। তারপরে ড্যামের যে নতুন গাড়ি এসেছে তারা ইনস্ট্রুমেন্টে চালাতে পারতো না, যদি আজকে আমরা নাগরদোলা শিফট হই। তার লাগে আমরা ডিএমের কাছে একটা আবেদন করছি, আপনারা এই জায়গাটা দিয়ে দেন, পার্কিং দিয়ে আমরা পার্কিং ফিস পার গাড়ি থেকে 10 টাকা 5 টাকা জিডি এনে আমরা তা দিয়েছিলাম। আমরা এখানে কমসে কম 10 টাকা করে সিরিয়াল বাই 60 স্ট্যান্ডার্ড আমরা থাকতে পারি। মাধ্যমিকে মেধা তালিকার স্থান লাভ করলে 50,000 টাকা প্রদান করা হবে। শনিবার শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুলের অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, ছাত্রীদের নোটস নয় মেইন বই পড়তে হবে। প্রকৃত শিক্ষা আমাদের বিনম্র করতে শেখায়। প্রকৃত শিক্ষার জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট ছাড়া ফল পাওয়া যায় না। ভালো ফলাফল করতে হলে পড়াশোনা করতে হবে। তিনি বলেন, নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল 1960 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। তারই উদ্যোগে বর্তমান এই স্কুল মাধ্যমিক কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিলচর থেকে গৌতম তলধরের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। সেটা দিয়ে এবার এসছে, আমি আপনারা জানেন অনেকে পত্রিকা দেখেছেন যে প্রশাসন পাঠশালাতে 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক তেমনি টেঙ্কুরি বাগান হাই স্কুলে বাউন্ডারি ওয়ালের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে এর আগে অনেক জয়কুমার পাঠশালা 25 লক্ষ টাকা বরাদ্দ মানে বৃদ্ধি হয়ে গিয়েছে। সরস্বতী বিদ্যানিকেতনে লিঙ্ক রোডের প্রায় 46 লাখ 3 দফায়। এছাড়া ডেস্ক বেঞ্চ, এই বিদ্যালয়ের ডেস্ক বেঞ্চ পেয়েছিলেন জানেন। গন্ডাছড়া রাস্তার ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও যান সন্ত্রাসের ঘটনা অমরপুর উদয়পুর সড়কে। আহত শিশুসহ 5 জনকে সকলকেই অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনা প্রকাশে আসামের মাল বোঝাই 18 চাকা লরি অল্টো গাড়িকে সজোরে ধাক্কা মারে। নাম্বারবিহীন অল্টো গাড়ি পাশে গর্তে পড়ে যায়। ঘটনাস্থল থেকে আসামের গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। আগরতলা থেকে পায়েল পালের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। কে লাগাইছে? আসামের গাড়ি, গাড়িটা পাইছে নি? গাড়ি আমি নাম্বারটা লিখতে মুখস্থ আছে, দেখতে রাখছি। তোমার গাড়িতে কয়জন ছিল? আমরা 4 জন আসলাম। কইতে কইতে আসতা? শনিবার সারা দেশে চাক্কাজাম কর্মসূচি সমর্থনে রাজ্যের রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বাম কৃষক সংগঠনগুলির যৌথ উদ্যোগে গণ অবস্থান অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভা, পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদ, সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য পরিষদ এবং সারা ভারত সংযুক্ত কিষাণ সভা রাজ্য কমিটি যৌথ উদ্যোগে হয় গণ অবস্থান। গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা কৃষি আইনকে অস্ত্র করে একের পর এক তীর ছুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলেছেন। তিনি বলেছেন, নয়া কৃষি বিল যখন পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে তখন সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করেনি। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। এই যে 72 দিন কৃষক আন্দোলন চলছে, এই আন্দোলন সরকার অমাননীয়, যে দাবি মানবে না, পুঁজিপতিদের স্বার্থেই কাজ করছে। কৃষকরা আরো দৃঢ় চিত্তে রাস্তায় বসে আছে, দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়ব। এই যুগ সন্ধিক্ষণে
সরকার যেভাবে অবর্ণনীয় অত্যাচার করছে, রাস্তা ব্যারিকেড দিয়েছে, লোহার পেরেক খুঁজে দিচ্ছে, সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া হয় তার মতো কাঁটাতার। দেশের আর্থিক গতি পুনরায় এগোতে চলেছে। সরকারি খরচ বৃদ্ধি পেলে মানুষের রোজগার বাড়বে, সেদিকে গুরুত্ব দিয়েছে সরকার। খরচ বৃদ্ধি করতে রোজগার বাড়াতে কাজ করতে চলেছে। ইনফ্রাস্ট্রাকচার সহ স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় জাহাজ রাসায়নিক বাস প্রতিমন্ত্রী মনসুখ লক্ষণভাই মান্ডভিয়া বাজেট প্রচারে রাজ্যে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন। ইনফ্রাস্ট্রাকচারের জন্য উত্তর পূর্বাঞ্চলে যাতে বিশেষভাবে লাভজনক হয় সেদিকে গুরুত্ব দিয়ে সোনামুড়া গোমতী নদীতে যেটি বানানো হচ্ছে, এর উদ্বোধন তিনি নিজে করবেন বলে জানিয়ে দিয়েছেন। मेडिसिन का प्रोडक्शन बंद हो गया था। ऐसी स्थिति में सारी दुनिया मोदी जी को रिक्वेस्ट करती थी कि हमें मेडिसिन सप्लाई करें। मुझे बताते हुए खुशी हो रही है कि 120 कंट्री में हिंदुस्तान ने मेडिसिन सप्लाई किया। देश में भी कमी नहीं होने दिया, दुनिया को भी सप्लाई किया। हम हमारा भी कल्याण चाहते हैं और दूसरा का भी कल्याण चाहते हैं। दूसरे को भी मदद करना, लाभ शुभ हम अपने घर पे डोर पर लिखते हैं। लाभ शुभ, लाभ मतलब अपना भी काम हो, शुभ मतलब दूसरे का भी कल्याण हो। तो दूसरे का भी कल्याण करने में हमने पीछे नहीं रहे और यही मेडिसिन डिप्लोमेसी के माध्यम से और देश में अच्छी तरह से कोविड क्राइसिस को निपटाने में या तो सक्सेसफुली निपटाने की कोशिश के लिए मोदी जी को दुनिया में क्रमांक 1 दिया गया है। राष्ट्रपति जी के भाषण में राष्ट्रपति जी ने कहा और आपके स्टेट में भी जन औषधि स्टोर खुले हुए हैं। देश में 7,500 जन औषधि स्टोर के माध्यम से अफोर्डेबल और क्वालिटी और एकदम सस्ती मेडिसिन आज के दिन में लोगों को उपलब्ध हो रही है। हेल्थ सिक्योरिटी के लिए माई सेल्फ लुकिंग फार्मास्यूटिकल मिनिस्ट्री एल्सो आज 1018 मेडिसिन की प्राइस हमने कैप कर दिया है। उसकी सीलिंग प्राइस हमने फिक्स कर दिया, उससे ज्यादा पैसा कोई भी नहीं ले सकता। कंपनी उसका प्रोडक्शन उसके पर प्राइस ही उससे ज्यादा नहीं लगा सकती। ऐसा करके स्टेंट, हार्ट में लगाने वाले स्टेंट, उसका प्राइस जो पहले 1,00,000-1.5 लाख रुपीज में मिलता था, आज वो 50,000-60,000 रुपीज में मिल रहा है। एकदम क्वालिटी स्टेंट लोगों को हार्ट में लगाने के लिए मिले। नील प्लांट्स की भी प्राइस, सीलिंग प्राइस भारत सरकार ने फिक्स कर दी है। कैंसर की मेडिसिन की भी प्राइस भारत सरकार ने फिक्स कर दी और उसका लाभ जनता को मिले और देश के नागरिक का हेल्थ अच्छा रहे, उसके लिए 2,15,000 करोड़ रुपीस इस बार बजट में एलोकेशन किया। दोस्तों, इंफ्रास्ट्रक्चर के पीछे इन्वेस्ट करना, जैसा रोड इट्स वन टाइप ऑफ इंफ्रास्ट्रक्चर, बंदरगाह पोर्ट इट्स वन टाइप ऑफ इंफ्रास्ट्रक्चर। नॉर्थ ईस्ट को सबसे ज्यादा फायदा होने वाला है, उस दिशा में हमने काम चालू किया है। वो ये है जमुना रिवर, ब्रह्मपुत्रा रिवर, जिसको बांग्लादेश में जमुना बोलते हैं, और उसकी कनेक्टिविटी एक ट्रिब्यूटरी के माध्यम से सोनामुरा में भी होती है। रिवर का नाम क्या है? गोमती रिवर। एक गोमती रिवर पर आज के दिन में हमने एक छोटा फ्लोटिंग जेटी बनाई है। वहां टर्मिनल बनाना है इस साल ही, अगले दिनों में मुझे शिलान्यास करना है। इस बजट में हमने उसकी व्यवस्था की। सोनामुरा से इनलैंड वाटरवेज के माध्यम से गोमती रिवर को जमुना रिवर में मिले, जमुना रिवर के माध्यम से हल्दिया से इनलैंड वाटरवेज के माध्यम से 1,400 किलोमीटर बनारस मीन्स आपके त्रिपुरा में आपका पाइनएप्पल फ्रूट सारे देश में आज पॉपुलर हो रहा है। उस सारे शेष भारत में यहां से इनलैंड वाटरवेज के माध्यम से उपलब्ध हो। आपके यहाँ रोड कनेक्टिविटी है, रेल कनेक्टिविटी है, एयर कनेक्टिविटी है, अगले दिनों में वाटरवेज कनेक्टिविटी, अगले दिनों में मीन्स यही साल में, ये बजट के में हमने प्रावधान किया है। इस साल में हम ये भी वाटरवेज कनेक्टिविटी
ये हम सुनिश्चित कर देंगे, जिसके माध्यम से सोनामुरा से हम शेष भारत के साथ वाटरवेज के माध्यम से भी जुड़ जाए। सारा 4000 किलोमीटर इनलैंड वाटरवेज डेवलप हो रहा है। बनारस से हल्दिया 1400 किलोमीटर, हल्दिया से सुंदरबन 200 किलोमीटर। एक साल में जो हमारा जीडीपी ग्रोथ माइनस हुआ था, उसको फिर से हम कैसे पटरी पे चढ़ाए और उसको कंपनसेट करें, उसको ध्यान में रखते हुए मोदी जी के नेतृत्व में हमारे फिनांस मिनिस्टर ने इस साल जो बजट दिया है उसमें कई विशेषताएं हैं। सबसे प्रमुख बात यह है कि देश में आर्थिक गतिविधि को तुरंत ही तेज करनी है तो सरकारी खर्च बढ़ाना। सरकारी खर्च बढ़ेगा तो ऑटोमेटिक संपत्ति मतलब रोजगारी बढ़ेगी, रोजगारी बढ़ेगी और लोगों के जेब में पैसा आएगा तो खरीद शक्ति बढ़ेगी, खरीद शक्ति बढ़ेगी तो प्रोडक्शन बढ़ेगा, प्रोडक्शन बढ़ेगा तो फिर से रोजगारी बढ़ेगी और सरकार की तिजोरी में टैक्स भी आएंगे। उसको ध्यान में रखते हुए देश में आर्थिक गतिविधि तेज करने के लिए सरकारी खर्च को बढ़ाना और सरकारी खर्च को बढ़ाने के लिए दो फोकस किया गया। एक, खर्च किस पर बढ़ाया जाए, तो उसमें हमारी प्राथमिकता इकोनॉमी को बूस्टअप करना है। শিলচরের কেশব সারো সংস্কৃতি সুরভি এবং ন্যাশনাল মেডিকোর্স অর্গানাইজেশনের উদ্যোগে 7ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী ধন্বন্তরী সেবাযাত্রা 2021 স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হবে। এরই মধ্যে 11ই ফেব্রুয়ারি চাতলা বৈরাগী টিলায় মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকায় 25টা শিবির অনুষ্ঠিত হবে। এরই মধ্যে করিমগঞ্জে 10টা, হাইলাকান্দি 5টা এবং কাছাড়ে 10টা। এই সেবা কাজের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডক্টররা এসে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে চিকিৎসা প্রদান করবেন। প্রত্যেক স্বাস্থ্য শিবিরে বাইরের 5 জন এবং স্থানীয় 2 জন, সর্বমোট 7 জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। শিলচর থেকে গৌতম তলুদারের রিপোর্ট, নর্থ ইস্ট খাস খবর। ফ্রেটার্নিটির যে মেম্বার্সরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, ওনাদেরকে নিয়ে একটি সংস্থা যেটি আজকে ভারতবর্ষে ওয়ান অফ দ্য বিগ মেডিকেল এনজিওস হিসেবে কাজ করে চলেছে। আর তার একটি প্রোগ্রাম হচ্ছে ধন্বন্তরী সেবা যাত্রা নর্থ ইস্ট, এন্টায়ার উত্তর পূর্বাঞ্চলে এই প্রোগ্রাম করা হয়, বছরে একবার হয়, যেখানে বাইরের থেকে সমস্ত ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মেডিকেল কলেজ এবং মেডিকেল ইনস্টিটিউশন থেকে ডাক্তাররা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আসেন। উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য আমাদের অসম, আর এই আসামে আমাদের অন্যান্য প্রান্তের সাথে সাথে আমাদের দক্ষিণ আসাম প্রান্তেও এই ধন্বন্তরী সেবা যাত্রা 2021 আগামীকাল থেকে 13ই ফেব্রুয়ারি অবধি আমাদের ক্যাম্প চলবে। নর্থ ইস্ট খাস খবর আপাতত এ পর্যন্তই। অন্যান্য খবরের আপডেট পেতে নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।